Yes, today also we are going through another lesson. Today our lesson is lesson number 44 and that is also related with the parts of speech and parts of speech part 2. Part 1 and 2 is finished but part 2 is peculiar. We are starting with parts of speech. আমরা শুরু করছি parts of speech দিয়ে কিন্তু মজার ব্যাপার আমি নেক্সট লাইনে এখানে লিখেছি এখানে আছে স্পিচ পার্টস অফ স্পিচ স্পিচ হলো কি বক্তব্য আমরা যা কথা বলি সেটা হচ্ছে স্পিচ এখন এই স্পিচের পার্টস তাহলে আগে জানতে হবে স্পিচটা কি স্পিচ হলো স্পিচ মানে কথা সেই কথা ভাঙলে আমরা কি পাই সেন্টেন্সই পাই বাক্যগুলোই পাই সেই বাক্যগুলো ভাঙলে কি পাই সেই বাক্যগুলো তৈরি হয় ওয়ার্ড দিয়ে ওয়ার্ডই পাই আবার ওয়ার্ডগুলো ভাঙলে কি পাই ওয়ার্ডের মধ্যে থাকে লেটার বা অ্যালফাবেট তাই তো এবিসি তো এটা আমরা একটু ডিটেলে আজকে জানবো তো এখানে আছে আর ওই লেটার অ্যালফাবেটের সঙ্গে আছে ভাওয়েল কনসোনেন্ট তো ভাওয়েল কনসোনেন্টটাও একটু জেনে নেব এগুলির ব্যবহারটা একটু আজকে আমরা বুঝে নেব তো কি হলো প্রথমে আমরা শুরু করি লেটার দিয়ে অর্থাৎ একদম অক্ষর দিয়ে যেটা দিয়ে আমাদের সব কিছু শুরু হয় তাহলে আমরা এদিক থেকে ভাঙলে যেমন এখানে আসতে পারি আবার এখান থেকে শুরু করে এদিকটা আমরা এগিয়ে আসি সেই জন্য এখানে অ্যারোগুলো বোথ সাইড দেওয়া হয়েছে আমরা যেদিকে যাই না কেন ওটা একই জিনিসে পৌঁছবো তো আজকে প্রথম যেটা নিয়ে শুরু করি সেটা হচ্ছে লেটার বা আলফাবেট লেটার আলফাবেট কি জিনিস আমরা তো জানি ছোটবেলা থেকে অ ক খ বাংলাতে শিখেছি এবিসিডি শিখেছি তো সেটার একটুখানি প্রথাগত ডেফিনেশন আমরা একটু বুঝে নিই উই ইউজ সাম সাইন্স অর সিম্বলস ফর দ্য সাউন্ডস দ্যাট উই প্রডিউস ফ্রম আওয়ার মাউথ উইথ দ্য হেল্প অফ টাং ইজ নোন অ্যাজ লেটার এর বাংলা হলো ধ্বনির লিখিত রূপকে লেটার বলে এবার এই ইংলিশ যেটা করা হলো উই ইউজ সাম সাইন্স অর সিম্বলস আমরা কিছু চিহ্ন ব্যবহার করি উই ইউজ সাম সাইন্স অর সিম্বলস কিছু চিহ্ন ব্যবহার করি ফর দ্য সাউন্ড মুখ দিয়ে যে আওয়াজগুলো হয় সেই আওয়াজের জন্য আমরা কিছু শব্দ জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি সাইন বা সিম্বল যেগুলো তৈরি হয় যে শব্দগুলো কোথা থেকে তৈরি হয় প্রডিউস ফ্রম আওয়ার মাউথ আমাদের মুখের থেকে হয় আর জিভের সাহায্যে হয় উইথ দ্য হেল্প অফ টাং সেই যে চিহ্ন সেই চিহ্নগুলোকেই আমরা জানি লেটার হিসাবে আমরা এক্সাম্পল নিচে দেখি এক্সাম্পল আমরা মুখ দিয়ে এ যে উচ্চারণটা করি এ একটা সাউন্ড এই সাউন্ডটার লিখিত রূপ হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটারে এরকমভাবে লেখা হয় ক্যাপিটাল কার্সিভ রাইটিং যদি করি এরকম লেখা হয় এবার স্মল লেটার এরকম আরেকটি স্মল লেটার আছে আমরা জানি স্মল লেটারের আরেকটি চিহ্ন আমরা পেতে পারি সেটা হলো এরকম হতে পারে এই এটাও একটা এ তো এরকমভাবে একই উচ্চারণের জন্য এই যে এ এ এ এ ইংরেজিতেই এত রকমের চিহ্ন রয়েছে সাইন আবার বাংলা দিকে যাই ওই একই উচ্চারণে বাংলাতে এরকম চিহ্নের ব্যবহার করা হয় এ আবার হিন্দি বা সংস্কৃতে ওই এটাকে এরকমভাবেই ব্যবহার করা হয় এরকমভাবে আরবি ফার্সি জাপানিজ চাইনিজ যত ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ আছে তাদের সব চিহ্ন এরকম আলাদা আলাদা আছে ব্যাপারটা বোঝা গেল যে মানুষ যখন কথা বলে সে কথায় শব্দ তৈরি হয় সেই শব্দগুলো তৈরি হয় অক্ষর দিয়ে যে অক্ষরগুলো মুখের বিভিন্ন শব্দের সম্মিলিত একটা রূপ সেই সম্মিলিত রূপগুলো তৈরি হয় যুক্তভাবে এই অ্যালফাবেট দিয়েই কথা তৈরি হয় সেই কথা থেকেই বাক্য তৈরি হয় সেই বাক্য থেকে আমাদের মনের ভাব প্রকাশ করি সেই জন্যেই আমাদের জানা দরকার যে এই চিহ্নগুলো কেন শিখবো আমরা এবিসিডি কেন শিখতে যাচ্ছি তাই না কি মজা এবিসিডি কেন শিখছি এই জন্যে সেই মনের ভাব প্রকাশ করে যখন লিখতে যাব তখন এই চিহ্নগুলো দরকার হবে সেই জন্যে এবিসিডিগুলো ভালো করে শেখা দরকার বোঝা গেল কেন মন দিয়ে এবিসিডিগুলো এই চিহ্নগুলো ভালো করে শিখতে হয় কেন কি আমরা যখন মনের ভাব প্রকাশ করব তখন এই চিহ্নগুলো ব্যবহার করেই করতে হবে সেই জন্য চিহ্নগুলোকে মন দিয়ে শিখব সেই জন্যে ছোট্ট অবস্থা থেকেই আমরা এই অ্যালফাবেটগুলো জানি এবার
এই অ্যালফাবেটটা ওরা দু রকমের হয়। দে আর টু টাইপস। অ্যালফাবেট কীরকম, একটা হচ্ছে ভাওয়েল, যেটাকে আমরা বাংলাতে বলি স্বরধ্বনি, আর একটা হচ্ছে কনসোনেন্ট, ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এখানে ডেফিনেশন দিইনি। স্বরধ্বনি মানে যে আওয়াজগুলো একা একাই তারা নিজেরা বুঝতে পারে, একা একাই, এবং যে আওয়াজগুলোর জন্য অন্য কারোর হেল্প লাগে না, সেই আওয়াজগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আর এর সঙ্গে সেমি ভাওয়েল রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। আর কনসোন্যান্ট এরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ওদের উচ্চারণ করতে হলে সবসময় এই স্বরধ্বনির হেল্প নিয়ে করতে হয়। এগুলো কনসোন্যান্ট হচ্ছে রেস্ট অল লেটার্স আউট অফ 26 ইংলিশ লেটার। ইংরেজিতে 26 মোট অক্ষর আছে, চিহ্ন কতগুলো আছে ইংলিশে? মোট হচ্ছে 26। সেই জন্যে আউট অফ 26 ইংলিশ লেটার। ইংরেজিতে এই 26টি লেটারের মধ্যে 5টা হচ্ছে স্বাধীনভাবে তারা এ এ এ বললে এ লেখা যায়, কিন্তু বি বললে বি এর সঙ্গে ই একটা উচ্চারণ চলে আসে, সি বললে সি এর সঙ্গে ই আর একটা উচ্চারণ চলে আসে, সি প্লাস ই। তো সেরকম ভাবে বাংলাতে ওরকম আছে অ, আ, ই, হর্ষই, দীর্ঘই, কিন্তু ক বললে ক এর সঙ্গে আবার অ লাগে, কিন্তু খ বললে খ এর সঙ্গে আবার অ লাগে। বোঝা গেল? তো সেইটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর সেটা হচ্ছে স্বরধ্বনি। তো কনসোন্যান্ট ভাওয়েল এর মধ্যে বেশি কিছু নেই, বেশি মাথা দেওয়ারও কিছু নেই, সিম্পল একটু মনে রাখলেই হবে। কিন্তু যেতে হবে এবার ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ডে। ওয়ার্ড কি জিনিস? এই অক্ষরগুলো একত্রিত হয়ে ওয়ার্ড তৈরি হয়। এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স while expresses any meaning। অর্থাৎ এই যে অক্ষরগুলো এ বি সি ডি এফ জি এইচ, এই যে অক্ষরগুলো কাছাকাছি বসে একটা অক্ষর বা একাধিক অক্ষর যখন কোনো মিনিং দেবে, কোনো মানে হবে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলি। তাই এটা লেখা আছে এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স। এটা লার্ন করা থাকলে, মনে থাকলে ভালো হবে। একটা অক্ষর অথবা একাধিক অক্ষর মিলিতভাবে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলি, শব্দ। এক্সাম্পল হিসেবে এ সিঙ্গেল লেটার, এ মানে একটি, আই সিঙ্গেল লেটার, আমি, মিনিং হচ্ছে, সুতরাং এগুলো কিন্তু ওয়ার্ড। তেমনি বি বি দুটো লেটার দিয়ে তৈরি হলো, বি মানে হচ্ছে হওয়া, সি তিনটে লেটার দিয়ে তৈরি হলো দেখা, বিউটিফুল একটু একাধিক লেটার দিয়ে তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 লেটার। এরকম করে লেটার অক্ষরগুলো একত্রিত হয়ে যখন মানে প্রকাশ করে, যেমন বিউটিফুল সুন্দর এটসেট্রা। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড কিভাবে তৈরি হচ্ছে এবং কখন আমরা ওয়ার্ডকে, মিলিত অক্ষরগুলোকে ওয়ার্ড বলছি। জানা হলো? কিচ্ছু নেই এর মধ্যে, ভেরি ইজি। এবার আমরা সেন্টেন্সে চলে যাব। সেন্টেন্স ঠিক এরকমভাবেই তৈরি হয়েছে। সেন্টেন্সে কি বলছে? সেন্টেন্স হলো এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওখানে শিখেছি এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স, আগে আমরা দেখেছি। আর এবারে দেখছি এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস while expresses a full sense of mind। ফুল সেন্স অফ মাইন্ড কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখানে ছিল, ওয়ার্ডে ছিল এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স এক্সপ্রেসিং এনি মিনিং। অর্থ না হলে কিন্তু জ্যাম্বেল অফ লেটার হয়ে যাবে, সেটা কিন্তু ওয়ার্ড হবে না। বোঝা গেল? বি সি ডি একসঙ্গে করেছি, কোনো মিনিং হচ্ছে না, ওটা কিন্তু ওয়ার্ড হলো না। ঠিক তেমনি এখানে তারই একটা আলাদা রূপ আছে, এ ফুল সেন্স অফ মাইন্ড। মনের ভাব প্রকাশ করতে হবে ওয়ার্ডগুলো একত্রিত হয়ে, তখন সেটাকে সেন্টেন্স বলি। এক বা একাধিক শব্দ মিলিতভাবে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তাকে বাক্য বলে। এবার এক্সাম্পল হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নিন আপনারা। এক্সাম্পল প্রথম, আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমি ভাত খাই, আই ইট রাইস, তো সেন্স আছে,
এখানে বুঝতে অসুবিধা হচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে আমি ভাত খাই। তো এটা একটা সেন্টেন্স হচ্ছে। এখানে 3টি ওয়ার্ড একসঙ্গে রয়েছে। পরের এক্সাম্পল এটা রয়েছে হ্যাভ ইউ ইটেন রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস মানে হচ্ছে তুমি কি ভাত খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো বা তুমি ভাত খেয়েছো, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। এটাও কিন্তু ফুল সেন্স রয়েছে, তুমি ভাত খেয়েছো জিজ্ঞাসা করা হলো, মানেটা পরিষ্কার, যে শুনছে তার কাছে কোনো ডাউটস নেই, কোনো কিছু হচ্ছে না। তো এটাও একটা সেন্টেন্স হয়েছে। পরের এই কোশ্চেনের যদি উত্তর কেউ বলে ইয়েস, সিঙ্গেল ওয়ার্ড, ও আর কিচ্ছু বলেনি, এটা আমি ব্র্যাকেটে রেখেছি, কি বলছে ইয়েস এর মধ্যে মিনিংটা কি আছে, ইয়েস এর মধ্যে মিনিংটা কি রয়েছে, আই হ্যাভ ইটেন রাইস। ইয়েস কথাটার মধ্যে এই মানেটা বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি উত্তর দিলেন ইয়েস, বা তুমি উত্তর দিলে ইয়েস। তো ইয়েস এর মধ্যে কি মানে লুকিয়ে আছে, আমি ভাত খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। তো ইয়েস আই হ্যাভ ইটেন এই মানেটা রয়েছে এই ইয়েস এর মধ্যে। সেই জন্য সিঙ্গেল ওয়ার্ড ইয়েসটাও কিন্তু সেন্টেন্স হয়েছে। তাহলে বোঝা গেল ইয়েসটা কেন সেন্টেন্স হলো। সেন্টেন্স মানেই কিন্তু অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে থাকতে হবে এমনটা নয়, সিঙ্গেল ওয়ার্ড এরকমও সেন্টেন্স হতে পারে। কিন্তু এই সিঙ্গেল ওয়ার্ডটা আলাদা করে যদি কোথাও লেখা থাকে ওটা কিন্তু তখন সেন্টেন্স হবে না, ওটা কিন্তু তখন ওয়ার্ডই থেকে যাবে, কারণ ওর মধ্যে তখন একটা সিঙ্গেল মিনিং রয়েছে। ইয়েস মানে হ্যাঁ, কিন্তু ওর আগে পরে কোনো মনের ভাব বা কোনো সেন্স প্রকাশ পাচ্ছে না, সেই জন্য ওই সিঙ্গেল ওয়ার্ডটা তখন কিন্তু ওয়ার্ড। কিন্তু এখানে এরই রেফারেন্সে এই কোশ্চেনের আনসার হিসাবে যখন বলছে তখন এইখানে কিন্তু এটা ইয়েস হয়েছে। আমরা মনে আছে আমরা পার্টস অফ স্পিচের ডেফিনেশনে কি শিখেছিলাম, যে ওয়ার্ডগুলোর বিভিন্ন ক্যারেক্টার হয়, ওয়ার্ডগুলো এক একটা মানুষের মতো, তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এর আগের লেসনটা আমরা জেনেছিলাম, মনে পড়ছে, যে দ্য ওয়ার্ডস হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু দি ইউজ ইন দ্য সেন্টেন্স, কোথায় ব্যবহার হচ্ছে। সেই রাহুলের গল্প বলেছিলাম, মনে পড়েছে, রাহুল কখনো চাষি, কখনো ফার্মার, কখনো বা ডান্সার, কখনো বা স্টুডেন্ট, কখনো বা সেলার, কিন্তু রাহুল ব্যক্তি সেম, তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, নামও বদলে গেছে। তো ওয়ার্ডগুলোর এরকম ক্যারেক্টার আছে, সেই ওয়ার্ডগুলো আমরা যদি বুঝি তাহলে আমরা এই লেসনে যে পার্টস অফ স্পিচ রিলেট করছি, এই কারণে আসলে তো আমাদের বক্তব্যই বলতে হবে। আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবো তখন তো মনের ভাবটাই বলবো, মনের ভাবটাই ব্যক্ত করব। তো মনের ভাব ব্যক্ত করতে গেলেই কি আসবে, বাক্য আসবে, সেন্টেন্স আসবে। সেই জন্য আমাদের সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আমরা সেন্টেন্স শিখে নেব, সেন্টেন্স নিয়ে পরে আবার অন্য কোনো একটা পার্টে ভিডিওতে আমি বলবো সেন্টেন্সের অন্যান্য ক্রাইটেরিয়াগুলো। ঠিক সেন্টেন্সটা যে কারণে ব্যবহার করি, বক্তব্য প্রকাশ, সেই বক্তব্য প্রকাশটা হচ্ছে স্পিচ। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম পার্টস অফ স্পিচ এই লেসনটায়। তো স্পিচ হচ্ছে কথা বা বক্তব্য। when we communicate any message or information with someone is a speech. তাহলে স্পিচ কথাটা কখন, বক্তব্য বা কথা, আমরা যখন কারোর সঙ্গে কোনো কিছু মেসেজ দিই, কোনো ইনফরমেশন দিই, কোনো কিছু জানাই, কোনো কিছু অর্থ প্রকাশ করে কিছু বলি, তখনই সেটা হয় বক্তব্য বা সেটা হয় কথা। আর না হলে সেটা হয়ে যাবে আওয়াজ বা কোলাহল বা নয়েজ। তাই বক্তব্য কথাটা তার মধ্যে একটা কমিউনিকেট একটা ব্যাপার থাকতে হবে, অর্থাৎ কিছু তার কাছে পৌঁছবে, একটা বার্তা যাবে, একটা মেসেজ যাবে, একটা কিছু কানেক্ট হবে। সেটা কি, when we communicate any message or information with someone is a speech. তাই বোঝা গেল। এবার সেই স্পিচটা কাউকে কিছু বলাই হলো স্পিচ, যাই বলি না কেন, কাউকে কিছু বলাই হলো। আমরা বলি মানে কি, এমনি বলার জন্য বলি না, সে রেগে বলি, ভালোবেসে বলি, খারাপভাবে বলি, ভালোভাবে বলি, ভালো মন্দ বলি, যেটাই বলি না কেন, কিছু বলি, কিছু মেসেজ দিই, সেটাই হলো স্পিচ। বেসিক অফ এ স্পিচ, একটা স্পিচের মধ্যে কি থাকে, একটা বক্তব্যের মধ্যে থাকেটা কি, দুটো জিনিস থাকতেই হবে সেটার মধ্যে, সেই জন্য বেসিক অফ এ স্পিচ। এটা নিয়ে আমার একটা লেসন আছে, এটা নিয়ে আমি আগেও অন্য একটা ভিডিওতে দেখাবো, এরপরে এটাই নিয়ে বলবো সেই ভিডিওটাতে।
সাবজেক্ট প্লাস ভার্ব, এই প্লাস আদার্স। তো সাবজেক্ট প্লাস ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে থাকবেই, কিন্তু যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না, সেটা কোনো বক্তব্যই হবে না, সেটা কোনো মানেই হবে না। আমি যদি খালি বলি ভাত, আমি যদি খালি বললাম রাইস, কোনো মিনিং এলো না, একটা ওয়ার্ডের একটা মিনিং এলো, এলো কি কোনো কোনো মেসেজ দিচ্ছে ভাত। এবার যদি বলি ভাত খাও, তাহলে কাউকে কিছু বলছি এরকম মনে হলো না, ইট রাইস, তার মানে কাউকে বলা হচ্ছে তুমি ভাতটা খেয়ে নাও। তার মানে এখানে ভাত হলো সাবজেক্ট আর খাওয়া হয়ে গেল ভার্ব। কিন্তু এখানে আর একটা সাবজেক্ট আছে, কাকে বলা হচ্ছে খাওয়ার জন্য, তুমি বা আমি বা তোমরা বা কারা। তাহলে যদি আমি এটাকে সুন্দর করে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াবে, তুমি ভাত খাও বা তুমি খাও। এবার তুমি খাও, কি খাও, কখন খাও, কি কাজ করে খাও, খাওয়ার পরে কি করো, খেয়ে উঠে কি করো, কেমনভাবে খাচ্ছ, এতগুলো সব ইনফরমেশন আসবে। কিন্তু তার মধ্যে বেসিক যে ব্যাপারটা হচ্ছে তুমি খাও। কিন্তু দেখো আমি বলে দিলাম খাও, ইট, এই ইট কথাটা সিঙ্গেল ওয়ার্ড হয়েছে, এই সিঙ্গেল ওয়ার্ডটা সেন্টেন্স হয়েছে। কেন আমি বললাম গো, আমি বললাম রাইট, আমি বললাম স্লিপ, এর মধ্যে কি আছে, ইউ স্লিপ, ইউ গো, ইউ রাইট, ইউ ইট, একটা সাবজেক্ট আছে। তাই যে কোনো কাজের যে কোনো মনের ভাব প্রকাশ করতে হলে তার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবেই থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে বেসিক অফ এ স্পিচ, সাবজেক্ট প্লাস ভার্ব। বাকিগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এটা নিয়ে আমার ভিডিও আছে, আমার যে কন্টিনিউয়াস ভিডিও চলছে এটা 44 ভিডিও নাম্বার। তো এই ভিডিওগুলোতে পরপর পরপর সব বলা হচ্ছে, তার হেডিংগুলো দেখলেও বোঝা যাবে। কিন্তু এই বেসিক অফ স্পিচের উপরে আমি নেক্সট ভিডিওতে ইন ডিটেল এটা জানাবো, কিভাবে সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে রেখে আমরা কিভাবে সেন্টেন্স বাড়াই এবং আমাদের নিজেদের বক্তব্য প্রকাশ করি। তো আজকে আমরা এই ভিডিওতে, আজকের ক্লাসে আমরা এটুকু জেনে নিলাম, ইংলিশের একদম গোড়ার কথা পরিষ্কার হয়ে যাবে। আমরা ইংলিশ গ্রামার দিয়ে শুরু করব না বলেছিলাম, আমাদের এই যে স্পোকেন ইংলিশ বা ইংলিশ লার্নিং ক্লাসটা চলছে, অনলাইন ক্লাসেস চলছে, তো সেই ক্লাসে বলেছিলাম গ্রামার শুরু করব না প্রথম দিকে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা যা কিছু করি না কেন সেই গ্রামারের উপরে বেস করেই করতে হয়, কিন্তু সেটা নোয়িংলি আর আননোয়িংলি। আমরা যদি আগে গ্রামার বেস করে করি, বারে বারে হাঁটা যখন শিখছে তাকে যদি বলি এই পা সোজা করে ফেলো, এই পা এই করে ফেলো, ওর আর হাঁটাই হবে না ভয়তে। তা আগে ওকে হাঁটতে দিতে হবে। তাই আপনাদেরকে আগে শিখিয়েছি, আপনারা হাঁটুন, বলা শিখুন। কি বলছেন তো, সবাই বলছেন তো, এবার ওই বলাটাকে সোজা করতে হবে, মানে ঠিক করতে হবে। তারই জন্যে গ্রামার বা ফ্রেমের হেল্প নিতে হবে। এটা হচ্ছে ফর্মুলা, ফ্রেম। এই ফ্রেমের হেল্প নিয়ে আমরা যেন সোজা দাঁড়াতে পারি, সোজা বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি। সো লেট আস প্র্যাকটিস এভরিথিং ইন ডিটেল and let us go with the hopes that within a very few days, few months, you all will be capable of speaking very speedily and fluently, and as you speak your mother tongue, in that way, practicing this, you can speak English also just like your mother tongue, Bengali. So today our lesson is this much, up to this. So thank you everybody, সবাই ভালো থাকবেন, bye.